নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা মানে সময় 5টার 5 মিশালির। আর 5টার 5 মিশালির শুরুতে আজ নজর রাখতে হচ্ছে পর্দানসীন ভোটারদের চিহ্নিতকরণ। হ্যাঁ, কমিশনের তরফ থেকে এরকমই নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলওরা থাকবেন। আরো একটু ডিটেল এই বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, কি কারণে বিশেষত এই পর্দানসীন শব্দটা ব্যবহার করা হচ্ছে? দেখো, যেটা কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পর্দানসীন ভোটারদের চিহ্নিতকরণের জন্য প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও থাকবে। পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওরা থাকবেন, যারা মূলত এই চিহ্নিতকরণের কাজটি করবেন। অর্থাৎ তার বুথে, অর্থাৎ সেই বুথে তিনি ভোটার নাকি সেটা চিহ্নিতকরণ করবেন মহিলা বিএলও। তেমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন নির্দেশে বলছে যে 1961 সালে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। তুমি জানো যে ভোট গ্রহণের আগেই কত সংখ্যক ভোটার রয়েছেন বুথে বুথে, সেই তালিকা বিএলওদের কাছে পৌঁছে যাবে অনেক আগেই, এবং সেক্ষেত্রে কোন বুথে কত মহিলা ভোটার রয়েছে সেই তালিকাও পৌঁছে যাবে বুথে বুথে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভোটারদের চিহ্নিতকরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে যারা পর্দানসীন ভোটার তাদেরকে চিহ্নিতকরণের জন্যই মহিলা বিএলওরা থাকবেন পুরুষ বিএলওদের সঙ্গে। আর এখানেই সোমরাজ আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই পর্দানসীন, এটার উপরেই বোধহয় জোর দেওয়া হচ্ছে বিশেষভাবে কমিশনের তরফ থেকে। হ্যাঁ দেখো, অবশ্যই পর্দানসীন ভোটারদের ক্ষেত্রে বিশেষভাবেই জোর দেওয়া হয়েছে, কারণ এর আগে বিহারে যখন ভোট হয়েছিল, বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানেও এই নির্দেশিকা কার্যকর করা হয়েছিল বিহারের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে। ঠিক একই মডেলেই এই রাজ্যেও এই নির্দেশিকা কার্যকর করার পথেই এগোনো হচ্ছে এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের এই নির্দেশিকা জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে পর্দানসীন যারা ভোটার, বিশেষত মহিলা ভোটার, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো গড়মিল পাওয়া যায় তাহলে প্রিসাইডিং অফিসারকে তা জানাতে হবে। অর্থাৎ যাতে কোনোভাবেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে কোনো রকম অভিযোগ না ওঠে, সেই কারণে নির্বাচন কমিশন 1961 সালের এই আইনকে কার্যকরী করার কথা বলছে, তেমনটাই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যাখ্যা। বেশ সোমরাজ। নাম বাদে এবার বাড়ি বাড়ি সার্ভে করার নির্দেশ মমতার। তালিকায় ভিন রাজ্যের ভোটার ঢোকানোর চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতা। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক। আবার আমরা কোর্টে যাব। কোর্টে গিয়েছিলাম বলে 1,20,00,000-এর মধ্যে 32 লক্ষ নাম তোলার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যেও আমার কাছে গোপন খবর আছে। কোথাও কোথাও পেস্ট করে আপনার নামের জায়গায় যাদের নাম উঠেছে বুথে বুথে লিস্ট দেখে নিন, পেস্ট করে বিহার ইউপির লোকেদের নাম ঢোকানো হচ্ছে। আমরা ক্রস চেক করছি, এর জন্য ডোর টু ডোর সার্ভে করে বের করব আর এদের মুখোশ খুলে দেবো। এটা বাংলা। এখানে বাইরে থেকে এসে ভোট দেবার আগে প্রত্যেকটা মানুষ লক্ষ্য রাখবে সবাই সবাইকে চেনে, এত সস্তা নয়। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সেটা বলেছে ভরসার শপথ। আমি আশা করেছিলাম যে যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে। তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম
বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে অ্যারেস্ট করো। এবং যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे बांग्लादेश से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশে, উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। দেখ, মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার ধাপে ধাপে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए, परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? তিনি বলেছেন গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমার প্রশ্ন তাদেরকে যে আমি আজ থেকে 757 দিন আগে একটা টুইট করেছিলাম, প্রায় 2 বছর আগে, যে আপনারা কত টাকা, এই টুইটের কপি আমি আপনাদের দেখাচ্ছি, এটা অন রেকর্ড রয়েছে, এক্স হ্যান্ডেলে গেলে আপনারা পাবেন।
যে এটা আমি করেছিলাম 14ই মার্চ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে, যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায় বা গ্রামীণ সড়ক যোজনায় বা 100 দিনের কাজে এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। 757 দিন পার আজও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। তারা তৃণমূলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে। এখানে যারা হোয়াইট পেপারের কথা বলে, যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার, সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও তো গেছেন বিজেপিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ, একের পর এক উদাহরণ আমাদের সকলের কাছে রয়েছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্ত গুলো তো আপনার পাশে বসে আছে। কারোর বিরুদ্ধে 4টে 5টা 6টা করে ইডি সিবিআই মামলা। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, এদেরকে নিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। তিনি এরপর বলেছেন 3 নম্বরে, কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করে 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন, সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে, সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। তিনি তো জানেনই না। আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। তারপরে তিনি বলেছেন, আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তারা তৈরি করবে, এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে। সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার 5,000, আমি একটা বিধানসভার 58,000 বলছি না, সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে একই জিনিস
দিল্লিতে বলেছিল যুবক যুবতীদের হাতে আমরা 3,000 টাকা করে দেবো। আপনাদের অন্য জায়গায় সরকার আছে না? আসামে আছে না? আসামে দিন, ত্রিপুরায় আছে, পাশে বিহার, রাজস্থানে আছে, ইউপিতে আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, ছত্তিশগড়ে আছে, অরুণাচলে আছে, একাধিক রাজ্যে এনডিএ সরকার। আপনারা করুন, করে দেখান, কেউ তো বারণ করছে না। এরপর তারা বলেছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো যে কমিটিগুলো কলকাতায় করে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। তাহলে যে নেতাগুলো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল তারাই এই নির্বাচনে আবার টিকিট পেল কি করে? তারা এই নির্বাচনেও আপনাদের দল কেন টিকিট দিল তাদেরকে? আপনাদের সরকারই তো কলকাতায় যত পুজো কমিটি রয়েছে সবার বিরুদ্ধে আয়কর নোটিশ দিয়েছিল তৃণমূলকে জব্দ করবে বলে। আপনি বলেছিলেন নারায়ণী ব্যাটালিয়ন করবেন আজ থেকে 10 বছর আগে, প্রধানমন্ত্রী নিজে এসে বলেছিল, হয়েছে কুচবিহারে। এরপর তারা বলেছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, নতুন জুমলা। আমি একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো, ভিডিওটা চালাও। 8 मार्च अंतर्राष्ट्रीय महिला दिवस है। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। ওখানকার হিন্দু বিক্রি হয় না, এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে, পশ্চিমবাংলায় নিজেদের 500 টাকায় বিক্রি করে। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাকে 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2,000-2,500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42 লক্ষ মহিলাকে পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1,500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1,700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। আমি তো কোনো সভা থেকে বলছি,
আপনি করে দেখান। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2,500 দেবো। তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে, আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকা ছেড়ে দিন, তো বায়ু নিঃশ্বাস নিতে পারছে না। যে সরকার পরিষ্কার বায়ু দিতে পারে না, পরিশুদ্ধ পানীয় জল দিতে পারে না, তারা নাকি 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। বিজেপির প্রতিশ্রুতি পত্র হচ্ছে কোন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতি পত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতি পত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে, এই হচ্ছে মোদির গ্যারান্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তা আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। তো তারা বলছে যুবকদের 3,000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3,000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে। ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায় কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডিসিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3,000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3,000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডিসিবিআই যখন আসে তখন তো রেড করতে পারে, আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছা তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটার তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? তারা বলেছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে।